সোনা মা, জয় বড় মার জয়। আজকে একটা তোমাকে খুশির খবর দেবো মা। আমার পরিবারের ওপর যে ঝড় এসেছিল আমার ছেলে নিয়ে, তো আজকে বড় মার দয়ায়, তোমার দয়ায় আজকে সেটা অনেকটা আমি কাটিয়ে উঠতে পেরেছি মা। তো আমি আমি তো তোমাকে মা বলেই মানি সোনা মা। আমি তো তোমাকে মা বলেই জানি। আমি জানি যে তুমি সাক্ষাৎ বড় মা, এবং তুমি যেটা বলো সেটা 100 ভাগ নয়, 1000 ভাগ সত্যি। এটা আজকে তুমি বলবে তোমার ভিডিওতে। আর আর আমি যে বিপদের মধ্যে পড়েছি, তুমি আমাকে যেই যা যা করতে বলেছো, এবং সেটা যা আমাকে টাইম তুমি দিয়েছিলে, সেই টাইমের অর্ধেক টাইমের মধ্যে আমার কাজটা বেরিয়ে এসছে মা। আমি তোমার দয়া আর বড় মার দয়া ছাড়া এটা কিছুই মনে করি না মা। আমি জানি, আমি জানি তুমি যেখানে আছো মা, আমার সেখানে কোনো চিন্তা নেই। আমি তাই সকলকে বলতে চাই যে আপনারা আমার সোনামাকে ভরসা করুন। আমার সোনামা সাক্ষাৎ মা তারা। আমার সোনামা আমাকে মানে আমার বিপদের হাত থেকে আমার পরিবারকে যেভাবে রক্ষা করেছে, যেভাবে পাশে আছে, আমি আমার মেয়ে ছাড়া একে আমি কিছুই ভাবতে পারি না। আমার সত্যিই চোখে জল আসছে। আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম। আমার সোনামা আমাকে বুঝিয়ে 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 ধৈর্য ধরিয়ে ধরিয়ে আমাকে সব কিছু করিয়েছে। আর মা আমাকে যা যা করতে বলেছিল, আমি সেগুলো বড় নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আর মানে যা আমাকে সময় দিয়েছিল, তার অর্ধেক সময়ের মধ্যে আমি সেই জিনিস থেকে বেরিয়ে এসেছি। জয় বড় মার জয়। এটা বড় মা ছাড়া সম্ভব নয়। এটা আমার সোনামা ছাড়া সম্ভব নয়। আমার সোনামাকে তাই আমি অনেক অনেক আশীর্বাদ করি। আমার সোনামার যেন শরীর ভালো থাকে। আমার মনটা খুব খারাপ, আমার সোনামার শরীরটা ভালো নেই। আমি বলবো আপনারা আমার সোনামাকে মানে আমার সোনামার ওপর ভরসা করে আপনারা 100 ভাগ নয়, 1000 ভাগ, 1000 ভাগ একদম আমি গ্যারান্টি দিচ্ছি, আমার সোনামার মতো মেয়ে হয় না। সোনামার সাক্ষাৎ বড় মা। সোনামা হাতে তুলে যদি কাউকে একটা ফুল দেয়, আপনি জানবেন ওটাই ওটাই মা, ওটাই মায়ের দেয়া, ওটা মায়ের আশীর্বাদ। আমি আর মানে আমাকে সোনামা যে বিপদ থেকে যেভাবে বাঁচিয়েছে, আমার একটা বিশাল পরিবারে ঝড় এসেছিল, সেই ঝড় থেকে যে আমাকে বাঁচিয়েছে, আমি আমার মা ছাড়া, আমার বড় মা ছাড়া, আমার সোনামা ছাড়া আমার আমার কেউ পাশে ছিল না। আমি আমি মানে সোনামায়ের কাছে গিয়ে পড়ে মা যে আমাকে কীভাবে সাহায্য করেছে, সেটা একমাত্র আমি জানি। আমাকে প্রত্যেকটা কাজ আমাকে আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয়েছে, পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে কাজ করতে হয়েছে, কিন্তু আমি বড় নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। আমি আমি আজকে খুব হ্যাপি, আমি খুব হ্যাপি। আমি 100 ভাগ নয়, 1000 বার হ্যাপি, 1000 ভাগ হ্যাপি। তাই আমি বলবো যে আমার বড় মাকে ভরসা করুন, আমার মাকে সোনামাকে ভরসা করো। আমার সোনামা তোমাদের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আনবে মা। তোমাদের কথা দিয়েছিলাম দার্জিলিংয়ের একটি ঘটনা আজকে তোমাদের সাথে ফুটেজ সহকারে শেয়ার করব। সবাইকে বলবো একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ঘটনাটা আমাকে যে বোন বলে, ঠিক সেই বোনের কথা মতো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজকে দুটো ঘটনা আছে, দুটো ঘটনাই কিন্তু বেশ ভয়ের। প্রথম ঘটনাটা তোমাদের আমি ফুটেজ শো করব। আমরা ঘুরতে তো যাই, আমরা ঘুরতে গেলে কেউ কখনো 7টার সময় রাতে ডিনার করে, তাও আবার দার্জিলিংয়ের মতো জায়গায়। ডিনার করার পর সেখানে কেউ থাকে না, কিচেনেও পর্যন্ত একটা লোক নেই রাতে জলটা দেবে। হ্যাঁ, তাহলে চলো আজকে আমরা ঘটনায় ফিরি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি গরমে ভালো আছো, আমিও ভালো আছি। এবার ঘটনাটা আমি তোমাদের বলি।
আমাকে যে বোন ঘটনাটা শেয়ার করে, প্রিয়া বোন বলে, দিদিভাই আমরা 2021-এ সপরিবারে আমরা দার্জিলিং ঘুরতে যাই। দার্জিলিং ঘুরতে যাব যখন বাড়িতে কথা হচ্ছে, তখন আমার মেজো কাকার বন্ধু, উনি দার্জিলিংয়ে একটি হোটেলে থাকেন, ওনার খুব জানাশোনা সেই হোটেলে হয়তো উনি কর্মরত। ওই বন্ধু, মেজো কাকার যে বন্ধু, উনি বলেন যে তোরা যদি দার্জিলিংয়ে যাস, শুধু তোরা নিজেরা গাড়ি ভাড়াটা দিবি, যাওয়া আসার, হোটেলে থাকার, হোটেলে খাবার, পুরো খরচা আমার, তোদের এগুলো দিতে হবে না। তো আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাব, যদি এত বড় কেউ সাপোর্ট আমাদের করে পাশ থেকে, তাহলে আমার মনে হয় ঘুরতে যাবার মজাটা একটা অন্য মাত্রায় এনে দেয়। তো বোন বলে, দিদিভাই আমরা 2021-এ যাই দার্জিলিংয়ে। হোটেলের নামটা কিন্তু আমাকে বোন বলেনি, কারণ বোনের কিন্তু হোটেলের নাম মনে নেই। আর ও কারোর কাছ থেকে যে জেনে বলবে সেটাও ও করেনি, কারণ হোটেলের নামটা বলাটা অ্যাকচুয়ালিও আমার মনে হয় না সঠিক। ঘটনাটা কি ঘটে আর হোটেলের আমাকে ফুটেজটা দেয়, যে রুমে ওরা ছিল, আমি সবটা তোমাদের আজকে শেয়ার করব। প্রথমে আমি ঘটনাটা তোমাদের বলি, ঘটনাটা শোনো, সাথে থাকো। আরেকটি ভয়ঙ্কর ঘটনা কিন্তু আছে। প্রিয়া বলে, দিদিভাই আমরা যেদিন হোটেলে গেলাম, এত সুন্দর পরিবেশ, আর দার্জিলিং জায়গাটা তো খুব সুন্দর, আমরা জানি, যারা গেছি আমরা তো জানি, যারা যাইনি আমরা মোটামুটি ইউটিউবে টিভিতে আমরা দেখেই থাকি যে কত সুন্দর একটা হিল স্টেশন, চায়ের বাগান, কাঞ্চনজঙ্ঘা, সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত জায়গা। বোন বলছে, দিদিভাই, বোন বলে, দিদিভাই যখন আমরা হোটেলে ঢুকলাম, হোটেলটা এত বড়, এত সুন্দর, আর যখন রুমে গেলাম আরও অবাক হয়ে গেলাম, এত বড় রুম, পুরো কাঠের। দিদিভাই 3টে আলাদা আলাদা বড় বড় খাট দেওয়া, যেগুলো তোমরা ভিডিও সব দেখতে পারবে, একটা বড় টিভি, একটা বড় সোফা, খুব সুন্দর একটা 12x14 একটা সুবিশাল বাথরুম, এত বড় বাথরুম, এত বড় রুম এর আগে আমি কোনো সময় কোনো জায়গায় ঘুরতে গিয়ে দেখিনি। আমরা পাশাপাশি দোতলায় 2টো রুম নিই, আমরা 2টো রুম নিই, একটা কাকা কাকি, আর সাথে যে কাকা ওখানে কাজ করেন, কাকার বন্ধু, যার থ্রুতে আমরা যাই, ওনারা 3জন একটা রুমে থাকেন। আর একটা রুমে বোনের হাজবেন্ড, ঠাকুমা, শাশুড়ি, আর সাথে ছিল এক ননদ, তারা একটা রুমে থাকে। বলছে, দিদিভাই আমরা যেহেতু অনেক সংখ্যায় বেশি ছিলাম, তার জন্য আমরা 3টে আলাদা আলাদা যে খাট ছিল সেগুলোকে এক জায়গায় করে নিই, যাতে খাটটা বড় হয়, একসাথে শুতে পারি। আর পাশে যে কাকারা ছিলেন, কাকা কাকি, ওই কাকার বন্ধু, তারা আলাদা আলাদা এক একটা খাটে শোয়। যখন আমরা গেলাম, অদ্ভুতভাবে আমাদেরকে বিকেলবেলা এসে বললেন ওই হোটেলের যারা বয় থাকেন, যে আপনারা 7টার মধ্যে রাতের কিন্তু ডিনারটা কমপ্লিট করে নেবেন, 7টার মধ্যে আমাদের রাতে খাবারটা দেওয়া হবে, আপনারা কমপ্লিট করে নেবেন। আমরা হোটেলে কেউ থাকি না, আমরা 7টার মধ্যে খাবার খাবিয়ে আমরা চলে যাব। তখন এই যে বোনের হাজবেন্ড অথবা যে কাকা ছিলেন, কাকা তখন বললেন যে 7টার মধ্যে তো আমরা এখন টিফিন খাই, বিকেলের টিফিন, জল খাবার, এই সময় আমরা ভাত খাবো? তারা তখন বললেন যে হ্যাঁ, আমাদের এখানে এরকমই নিয়ম, 7টার মধ্যে আপনারা খেয়ে নেবেন, আমরা কেউ থাকবো না, তো পরে খাবারটা আপনাদের কে সার্ভ করবে, আমরা চলে যাব। তো ঠিক আছে চলো। প্রথম দিন বোন বলে, দিদিভাই সেই সন্ধ্যা 7টার সময় যখন আমরা জল খাবার খাই, চা খাই, ওই সময় আমরা খাবার খেতে গেলাম। আমরা খাবার খেতে যাই, আমরা ডাল, ভাত, মাছ, মাংস যে যেরকম খাই বলে দিয়েছিলাম, সেরকম রান্না করে দেয়, আমরা খাই। খাবার পর আমরা রুমে চলে আসি। 7টার সময় খেয়ে তো কারোর ঘুম হবে না, কারণ আমরা তো কলকাতায় থাকি, আমরা তো 7টার সময় খাই না।
যা হোক, ওখানে যেইটুনি কেউ থাকবে না, 7টার মধ্যেই খেতে হবে, তোমরা 7টার মধ্যেই খাবারটা কমপ্লিট করে আমরা রুমে আসি। আমরা রুমে এসে তাড়াতাড়ি শুয়ে পড়ি। সেদিন ঠান্ডাটা একটু কম ছিল। বলছে দিদিভাই, রাতের বেলা কিরকম আমরা শুয়েছি বলি। প্রথম একধারে আমি শুয়েছি, তারপর আমার হাজবেন্ড শুয়েছে, তারপর আমার ঠাকুমা শাশুড়ি শুয়েছে, তারপর আমার এক ননদ ছিল সে শুয়েছে। আমরা 4 জনে পরপর শুই। ঘুমাচ্ছি, আনুমানিক রাত তখন 2-2:30 বাজে। হঠাৎ আমার হাজবেন্ড চিৎকার করে ওঠে। আর ও যেহেতু একদম মুখটা কানের কাছে রেখেছিল, মানে বউর দিকে ঘুরে শুয়েছিল, তো বোন তখন অত জোরে চিৎকার করেছে। বোন উঠে বসে বলছে, কি হয়েছে, কি দেখেছো তুমি? সবাই উঠে গেছে, এত জোরে চিৎকার করেছে, চিৎকার করছো কেন? তখন বলছে যে আমি দেখি সামনে একটা বড় বিশাল বেলকনি আছে ওই হোটেলের রুমের, তোমরা দেখতেও পারবে সেগুলো। সেই বেলকনি দিয়ে নাকি কেউ একজন হামাগুড়ি দিলে যেরকমভাবে আসে, ঠিক ওরকম হামাগুড়ি দেওয়ার মতো কেউ একজন ছুটে যখন আসবে, দেখে যখন এরকম দৃশ্য, তখন সে চিৎকার করে ওঠে। তখন বলে, তুমি কোনো স্বপ্ন দেখেছো? যেটা আমরা সবাই সাধারণত কোনো রকম কিছু হলেই আমরা বলি যে আরে তুই কোনো স্বপ্ন দেখেছিস, ওরকম কোনো ব্যাপারই না। তো সেই কথাই বলে যে তুমি স্বপ্ন দেখেছো। ঠাকুমা শাশুড়ি বলে, তুই স্বপ্ন দেখেছিস বাবা, শুয়ে পড়। সেদিনটা কোনো রকমে রাতটা কাটালাম, গেল। পরের দিন সকালবেলা যখন আমার মেজো কাকা কাকিমা সবাই সকালবেলা উঠে পড়ে, যখন মেজো কাকিমা আমাদের ঘরে আসে, তখন আমি মেজো কাকিমাকে বললাম যে জানো, কালকে রাতের বেলা ও চিৎকার করছিল। তখন মেজো কাকিমা বলে, হ্যাঁ আমিও তো শুনেছি চিৎকার করতে। চিৎকার যখন করছিল তখন পাশাপাশি রুম থাকায় মেজো কাকা মেজো কাকিমা সবাই কিন্তু ওই চিৎকারের আওয়াজটা শুনতে পারে। তখন কাকিমা বলে, কি হয়েছিল? তখন বোন প্রিয়া সবটা বলে। রাতের বেলা ও দেখে ব্যালকনি দিয়ে কেউ হামাগুড়ি দেওয়ার মতো ওর দিকে তাকিয়ে কেউ ছুটে আসছে। কি বলো তো, এইসব ভুলভাল স্বপ্ন দেখেছে, রাতে চিৎকার করেছে, ঘুম হয়নি, ভয় লাগছিল। তখন মেজো কাকিমা বলে, তোর কাকাকে বলবি না, তোর কাকাকে বলবি না, ও যেটা দেখেছে সেটাও ভুল দেখেনি। তখন বলছে মানে? তার মানে? তখন বলছে, রাতের বেলা কালকে আমিও কিছু দেখেছি, আমারও সারা রাত ঘুম হয়নি, তাই জন্য তো ও চিৎকার করতেই আমরা সবাই উঠে পড়ি। তখন বোন জানতে চায় যে তুমি কি দেখেছো? তখন মেজো কাকিমা বলে, রাতের বেলা হঠাৎ করে আমার ঘুমটা ভাঙে। যখন ঘুমটা ভাঙে, আমি হালকা একটা চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম, ঠান্ডাটা কম ছিল। অনেক সময় দেখবে ঘরে যদি মিটমিট করে, অত বড় রুম তো, অত বড় রুমে একটা ছোট্ট নাইট রুম জ্বললে অনেকক্ষণ পর তোমরা পরিষ্কার দেখতে পারবে, অনেকক্ষণ পর কিন্তু পরিষ্কার দেখা যায়। কারণ আমাদের চোখ আলোতেও যেরকম সয়ে যায়, আমাদের চোখ কিন্তু অন্ধকারেও সয়ে যায়। বলছে আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছি, আমি দেখছি পাশে যে তোর কাকা শুয়েছে, কাকার বেটের নিচে, মানে বিছানার নিচে একটা কালো শ্যাডো, একটা কালো ছায়া মূর্তি বসে আছে, যে থেকে থেকে হামাগুড়ি দেওয়ার মতনই ওরকম বেরোচ্ছে, আবার খাটের তলায় ঢুকছে, বেরোচ্ছে, খাটের তলায় ঢুকছে, রুমে ঘুরছে, আবার খাটের তলায় গিয়ে বসে পড়ছে। এইটা কিন্তু মেজো কাকিমা সেই দার্জিলিংয়ের হোটেলের রুমে রাত্রেবেলা দেখে। যেই সময়টা ওই কালো অবয়ব বেরিয়ে যায় 5 মিনিটের জন্য, তখনই কিন্তু এই ভাই চিৎকার করে। বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিই। যখন মেজো কাকিমা দেখে যে সেই আত্মাটা বেরিয়ে গেল, সে তখন বেরিয়ে পাশের রুমে ব্যালকনিতে এসে সেই ভাইকে, মানে এই যে পিয়া তার হাজব্যান্ডকে সে ভয় দেখায়। ওইটুকুনি সময় খুব ভালো করে মেজো কাকিমা নোটিস করেছে যে যখন পিয়ার স্বামী চিৎকার করেছে,
তখন সেই অবয়ব খাটের তলায় ছিল না। সারাটা রাত এই হয়েছে। বলে মেজো কাকাকে বলিস না, ভয় পাবে। তো প্রিয়া কিন্তু আর কাউকে কিছু বলেনি। প্রিয়া বলে দিদিভাই, সেদিন সকাল থেকে আমরা ঘুরলাম ফিরলাম, কোনো রকম আমাদের একটা চাপা ভয় মনে কাজ করছে, তবুও আমরা কোনো রকম রাতটুকুনি কাটিয়ে ভোরে থেকে পরের দিন ফিরবো, একটা রাত এখনো বাকি আছে। বলছে দিদিভাই, আমি দুপুরবেলার দিকে, মানে ওই দুপুর আর বিকেলের মাঝখানটায় সবাই শুয়ে রেস্ট করছে। বলছে আমি রীতিমতো দেখছি, যখন সোফায় বসে, তোমরা সোফাটাও দেখবে, যখন টিভি দেখছে, বলছে ওই সোফার মধ্যে বসে রয়েছি, টিভিটা সামনাসামনি, ওখান থেকে কেউ একজন দৌড়ে যেন গেটের দিক থেকে ব্যালকনির দিকে বেরিয়ে গেল। সব থেকে বড় কথা, সেই দিন রাতে বলছে দিদি আমাদের খাবার জলটুকুনি নেই, আমরা 7টার সময় রাতে ডিনার করি, ডিনার করে যে যার মতো শুয়েও পড়ি। তো মেজো কাকিমা বলল যে খাবার জলটুকুনি নেই, তোদের কি আছে? পাশের রুমে থাকে, পাশাপাশি রুম। তখন প্রিয়া বলে যে না, আমাদেরও রুমে জল নেই, রাতে তো জল লাগে খেতে। তো তারা তখন জল আনার জন্য নিচে যায়। বলছে রাতের বেলা যখন আমরা নিচে যাই, তখন আমরা দেখছি নিচে গ্রাউন্ড ফ্লোরে লাইট জ্বলছে, 3 তলায় লাইট জ্বলছে, আমাদের দুটো রুমে লাইট জ্বলছে না, আমাদের দুটো রুম অন্ধকার। বুঝতে পারছো? প্রিয়া বলছে অদ্ভুতভাবে যখন আমরা 7:30 বাজে যখন নিচে কিচেনে যাই, আমরা দেখছি মানে যেখানে আমরা খাবার খেয়েছি, যখন 7টার সময় ওই হোটেলের বয়রা যখন খেতে দেয়, তারা তো তখন ছিল, প্লেটের মধ্যে খেতে দিয়েছে, ডাল ভাত মাংস মাছ, যে যেরকম খেয়েছে টেবিল চেয়ারে বসে, ওগুলোও পর্যন্ত ওরা পরিষ্কার করেনি, ওরকমই এঁটো কাটা সব ওরকম পড়ে রয়েছে। তারা বেরিয়ে চলে গেছে, তার মানে হোটেলটা হন্টেড। আদার্স কোনো পাবলিক কেউ পর্যটক ছিল না, এরা দুজনই ছিল, দুটো পরিবার, দুটো রুম নিয়ে দোতলায়। বলছে ওরকম পড়ে রয়েছে। ওই দেখে পিয়া তার ননদ দুজনে যায়, ননদকে বলে যে দেখ খাবারগুলো এরকম পড়ে রয়েছে, পরিষ্কার করে যায়নি, মনে হয় সকালবেলা এইগুলোই আমাদের গরম করে খেতে দেবে। একটা আমাদের হয় না যে দেখো এটো সব পড়ে রয়েছে, ডাল ঢাল পড়ে রয়েছে, কেউ খেয়েছে কেউ খায়নি, এগুলোই মনে হয় আমাদেরকে খেতে দেবে। এগুলো ওরা নিজেরা আলোচনা করে। তখন ওর সাথে থাকা ওর যে মানে ননদ ছিল, ননদ তখন বলে দূর বৌদি ছাড়ো তো, যা আছে আছে, চলো জল নিয়ে চলো। বলছে দিদি একজনকে যে বলবো সে আমাদের জল দিন, তার জন্য কেউ নেই, পুরো হোটেল ফাঁকা, শুধু ওই হোটেলে দোতলায় আমরা দুটো পরিবার আমরাই রয়েছি, কেউ নেই। পরের দিন সকালবেলা উঠে বাড়ি আসে। প্রিয়ার হাজবেন্ড 1 বছর ভোগে, 1 বছর। বলছে দিদি ওর শরীর, ও রাতের বেলা ওরকম ভয় পেত, 1 বছর ওরকম ভয় পেয়েছে, রাতে ঘুমাতো না। 1 বছর, 1 বছর পর মাদুলি আংটি অনেক কিছু দেখিয়ে, অনেক জায়গা দেখিয়ে ওকে আস্তে আস্তে সুস্থ করে। প্রিয়া বোন আরও অনেকগুলো ঘটনা আমাদের শেয়ার করে, সব ঘটনাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি মনে হয় যে তোমরা শুনবে, অবশ্যই কমেন্ট করো, আমি পিয়ার ঘটনাগুলো পার্ট বাই পার্ট নিয়ে আসব। এটা ছিল পিয়ার দার্জিলিংয়ের ঘটনা, যে ঘটনাটা আমার খুব ভালো লাগে, বেশ ভয়ও লাগে। আমি ঘটনাটা তোমাদের জন্য সিলেক্ট করেছি। এবার তোমরা যাও হোটেলটা ভালো করে দেখো, হোটেলটা মানে হোটেলের রুমটা, যতক্ষণ আমার মুখে শুনলে যে কিরকম কি, এবার তোমরা নিজের চোখে বিস্তারিত দেখে আসো, যাও। আচ্ছা দর্শক বন্ধুরা, হোটেলের রুমটা দেখে কারোর কি কোনো অভিজ্ঞতা মনে পড়লো?
তাহলে তাড়াতাড়ি শেয়ার করে দেবে। আর কেউ কি এই রকম দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে রুমে ছিলে, যদি থেকে থাকো সেটাও আমার সাথে শেয়ার করবে। তো চলো এবার আমরা দ্বিতীয় ঘটনায় ফিরি। দ্বিতীয় ঘটনাটা আমাদেরকে পাঠায় হচ্ছে হাসনাবাদ থেকে। হাসনাবাদ থেকে যে বোন ঘটনাটা পাঠায়, ওর বাড়ির পাশে একটা ঘটনা। বোন বলে, দিদি, হাসনাবাদে আমার মাসি বাড়ি, আমার মাসি হাসনাবাদই থাকে। হাসনাবাদ থেকে 5 কিলোমিটার দূরে আমরা থাকি। আমার সব থেকে প্রিয় কাছের হচ্ছে আমার মাসি। আমার মাসির বাড়িতে আমি প্রায়শই গিয়ে থাকি। তো তোমার ভিডিও আমার মাসি প্রথম থেকে দেখেন। আর আমার মাসি একদিন বাড়িতে গিয়ে দেখলাম, দুপুরবেলা যাই আমি সাইকেল নিয়ে, তখন দেখলাম আমার মাসি তোমার ভিডিও শুনছে। মাসি যখন উঠে গেটটা খোলে, তখন তোমার গলার আওয়াজ পাই, একটা ভৌতিক দীঘার ঘটনা তুমি বলছিলে। তো আমিও মাসির সাথে বসে বসে ঘটনাটা শুনি, বেশ ভালো লাগে। তোমার চ্যানেলটা আমি সেই দিন আমার স্মার্টফোন থেকে সার্চ করে আমি কিন্তু সাবস্ক্রাইব করি। সত্যি কথা বলতে, ইউটিউবে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ঘটনা প্রায় মাঝে মধ্যে আসলে শুনি, কিন্তু কোথাও গিয়ে মনে হয় তুমি একা যেরমভাবে দাপটে নিজের চ্যানেলকে চালিয়ে নিয়ে যাচ্ছ, যেরম ঘটনা তুমি দাও, যতটাই দাও সেগুলো সত্যি বলেই মনে হয়। কারণ অনেক ঘটনা আমরা শুনি কাউকে নিয়ে এসে বলাচ্ছে বা নিজে বলছে, মনে হচ্ছে যেন বানানো একটা গল্প সে বসে বলছে। তবুও কখনো কখনো শুনি, কখনো কখনো স্কিপ করে দিই। কিন্তু তোমার ঘটনা যবে থেকে শোনা শুরু করেছি তবে থেকে শুনছি, 1000-এর ওপরে ঘটনা আমার শোনা হয়ে গেছে। অনেক ভালোবাসা বোন তোমাকে এই কথাগুলো বলার জন্য, সত্যি ভালো লাগে, ভালো বললে কান্না ভালো লাগে। তো বোন বলে, দিদি ভাই বিশ্বাস করবে না, অদ্ভুতভাবে একটা ঘটনা ঘটে আমাদের বাড়ির পাশে। মাসির বাড়ি কদিন যাচ্ছিলাম না আমার এক্সামের কারণে। মাসি প্রায়শই আমাকে ফোন করে বলে যে, কিরে অঞ্জু, আসিস না কেন? আমার বাড়ির নাম অঞ্জু, আমার অরিজিনাল ডাক নাম হচ্ছে অঞ্জলি। তা সবাই শর্টে অঞ্জু করেই আমাকে ডাকে। নাম তুমি বলতে পারবে, এতে কোনো আমার প্রবলেম নেই। আমার নাম অঞ্জু হালদার, মানে অঞ্জলি হালদার। তো আমাদের বোন অঞ্জু বলে, দিদিভাই আমার বাড়ির পাশে এক কাকিমা, ওনার চরিত্রটা ঠিক ছিল না। বাড়ির বাইরে উনি খুব থাকতেন, বাড়িতে সংসার যতটা উনি না করতেন, বাড়ির বাইরে আজকে এই পরপুরুষের সাথে ঘোরা, কালকে ওই পরপুরুষের সাথে ঘোরা। প্রায়শই দেখতাম পারফিউম লাগিয়ে সুন্দর করে সেজে গুজে, নতুন নতুন শাড়ি। ওনার স্বামীর অবস্থা সেরকম না, আর্থিক দিক থেকে উনি খুব দামি দামি শাড়ি পরতেন। আর পাড়ার লোক তো গসিপ করবেই, কারণ যার হাজবেন্ডের চাকরি নেই সেরকমভাবে তাদের বাড়িতে বাজার হয় না, সেরকমভাবে অর্থর দিকটা সচ্ছল না, কিন্তু সেই তার বউ একটা দামি শাড়ি 5,000 টাকা 7,000 টাকার পরে গেলে পাড়ার মহিলারা আলোচনা করবে, এটা স্বাভাবিক। তো বোন বলে, দিদিভাই আমাদের ওই নিয়ে মাথা ব্যথা ছিল না, কিন্তু প্রায় আমাদের বাড়ির উঠোনে আমাদের পাড়ার মহিলারা জমায়েত হতো, হয়ে সবাই মিলে গল্প গুজব। আমার মা তার মধ্যে সামিল হতো না, কখনো কখনো দাঁড়িয়ে শুনতো, একটা দুটো কথা বলতো। আমাদের যেহেতুনিক বারান্দাটা একদম মানে টাইলস দিয়ে বাঁধানো, গাছগাছালি আছে অনেক বড়, সবাই এসে আড্ডা দিত। তো এরকমই একদিন সবার মুখের কানাফুসো শুনলাম যে বউটি নাকি নানান রকম পুরুষের সাথে ঘুরে বেড়ায়, নানা রকম বাইরে কাজ করেন, মানে বুঝতেই পারছো কী কাজ। তো ওই পয়সাতেই উনি সংসার চালাচ্ছে, ওনার দুটো মেয়েও আছে, আর হাজব্যান্ডকে একদমই উনি পাত্তা দেন না। তো এইসব কথা আলোচনা হয়। তো একদিন আমার বাবা আমাদের বাড়িতে বসে যারা এসব আলোচনা করতেন, আমার বাবা একদিন তাদের বললেন যে, বৌদি, আপনারা বৌদিগণ সবাইকে বলছি বসবেন, বাড়িতে কি রান্না হলো, আপনার মেয়ে কতদূর পড়াশোনা করছে, আপনার বাড়ির সবার স্বাস্থ্য কেমন আছে, এই বিষয় নিয়ে আলোচনা করবেন। কমসে কম আমার বাড়িতে আমার বাস্তুতে বসে কোনো অন্য মহিলা কিভাবে খাচ্ছে, তার কি পেশা, কি নেশা, সেগুলো আলোচনা করবেন না, কারণ আমার মেয়ে তো বড় হচ্ছে,
এসব আলোচনা করবেন না। তারপর থেকে আস্তে আস্তে অনেক পাড়ার কাকিমা জেঠিমারা আসা বন্ধ করে দেয়। তারা অন্য একটা গাছের তলায় আশ্রয় নেয় কথা বলার জন্য। তো আমাদের বাড়ির সাথেও তখন আর তারা মিশতো না, কারণ বাবা যেহেতুনি না করে। তা আবার অনেকে আসতো, অনেকে আসতো না। হঠাৎ একদিন ওই কাকিমা গলায় দড়ি দেয়। হই হই পাড়ায়, আমরা জানিও না আমাদের পাশের বাড়িতে এরকম বউটি সুসাইড করেছে সেই কাকিমা। তো পাড়ারই কিছু যারা আসতো আগে তারা আমার মাকে বলল, শুনেছ কিছু? অঞ্জুর মা মা বললো, না তো। বলছে, তোমার পাশের বাড়ির সেই ভদ্র মহিলা, সুন্দরী মহিলা মারা গেল, তোমরা জানো না? বলছে, সত্যি না মা? কি করে? তখন ওই মেয়ে দুটো, ওনার তো দুটো মেয়ে ছিল, এখানে আমি নাম নিচ্ছি না, মেয়ে দুটো তো কিছু করেনি, মেয়ে দুটোর নাম নিয়ে আমার মা বললো, মা ওর মা মারা গেছে? বলছে, হ্যাঁ। তা আমার মাও হাতের কাজ সেরে জল মুছে ছুটলো দেখতে। যতই হোক পাশাপাশি বাড়ি তো, কথা না থাকলেও চোখে চোখ তো হতো, একটা মানসিকতা বোধ। তো মা যায়, আমার বাবাও যায়, লোকে লোক পাড়ায় সবাই যায়। তো যখন আস্তে 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 ওনাকে তো পুলিশ নিয়ে চলে যায়, ডেড বডিটা কেস টেস হয়, তারপর আমরা জানি না আর কিছু, খবর অত রাখতাম না, আমার বাবা এসব পছন্দ করতেন না বলে। তো ওই বাড়িতে ওনার যে দুটো মেয়ে ছিল, বড় বড় মেয়ে, একজন 12 ক্লাসে পড়ে, একজন ক্লাস 8 কি 9-এ পড়তো, বড় মেয়ে দুটো, মেয়ে আর ওনার স্বামী, তিনজন ওই বাড়িতে তালা মেরে ওনারা চলে যায় ওই বউটিরই মায়ের বাড়িতে চলে যায় মেয়ে দুটোকে নিয়ে। তো ওই বাড়িটা আমাদের পাশে তালা দেওয়া অবস্থায় পড়ে থাকতো, পুরো বন্ধ। এবার যখন ওই বাড়িটা গেটে তালা দিয়ে চলে যায়, বাইরে একটা ভাঙাচোরা গেট ছিল, ওই ভাঙাচোরা গেটটা বন্ধ করা খোলা একই অবস্থা। প্রায় 1.5-2 মাস পর পাড়ার যে মহিলারা আমাদের বাড়ি আসতো বা অন্য জায়গায় গাছতলায় আড্ডা দিত, তারা ওইখানে আশ্রয় ধরলো, ওই বাড়িটার বারান্দায় যে যার বসে ওইখানে আলোচনা করতো, নানা রকম আলোচনা, মানে ওর মেয়ে কত পড়ছে, ওর মেয়ে কোন বাইকে করে ছেলের এসছে, ওর ছেলেটা কী নেশা করে, ওর বউকে ওর স্বামী মারে, এইসব ওদের আলোচনা। প্রায় দিন দেখতাম ওই কাকিমাগুলো ওই বাড়ির মাটিতে, জমিতে বসে গল্প করতো। তা আমার মা দেখতো আর আমাদের বলতো, দেখ এখান থেকে উঠিয়েছি, এতদিন অন্য জায়গায় আশ্রয় ছিল, বউটা মারা যাবার পর এখন ওদের বাড়ির ভিটেতে আশ্রয় নিয়েছে। বেঁচে থাকতে বউটাকে কম কথা বলেনি, অনেক কথা বলেছে, আবার ওদের বাড়িতেই গিয়ে সব আড্ডা মারে। তো প্রায় দিন এরকম ওরা আড্ডা দিত দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। এবার একদিন আমাদের ওইখানে একজন মাতা ছিল, মানে এক কাকিমা, একটু বয়স্ক, ওই মোটামুটি 48-52 বছর বয়স এরকম। উনি প্রথম খাওয়া দাওয়া করে দুপুরবেলা, ওনার বাড়িতে কোনো কাজ নেই, বৌমা আছে, ছেলের বিয়ে হয়ে গেছে, টাকা পয়সাও প্রচুর ওনাদের, পাড়া চললে ওনার না হলে ঘুম হয় না। ওই কাকিমা প্রথম খাওয়া দাওয়া করে এসে দুপুরবেলা ওখানে একটা মাদুর পেতে উনি বসে থাকে। এবার জানে সবাই একে একে দলে দলে আসবে। আকাশে প্রচুর মেঘ করেছে, অন্ধকার হয়ে রয়েছে, বেশ হাওয়া চলছে। আমার মা ওনাকে বাইরে, মা একটু কাজ করছিল, মেঘ করেছে দেখে জামা কাপড় ছিল সেগুলো তুলছিল। অঞ্জু বলছে, দিদি ভাই, আমার মা ওনাকে পাশাপাশি একদম বাড়ি, মানে আমাদের বাড়ির পাশের বাড়ি তো, মা জামা কাপড় তুলতে তুলতে ওনাকে বলল, দিদি আকাশে মেঘ করেছে, বৃষ্টি দিচ্ছে, মানে বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া চলছে, আজকে মনে হয় না আপনার আসরে কেউ আসবে, বাড়ি চলে যান। তো তখন সে বলল, না না, আসবে আসবে, দেখো হাতে করে পান এনেছি, সব পানের টানে টানে আসবে, বলে হাসলো। আমার মা জামা কাপড় তুলে নিয়ে ঘরে চলে আসে। কিছুক্ষণ পর আকাশে প্রচণ্ড বজ্রঘাত হচ্ছে, মানে তখনও বৃষ্টি আসেনি, আরও আকাশ কালো হয়ে গেছে, বৃষ্টি আসবে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে গুম গাম করে, মনে হচ্ছে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, মেঘটা করেছে, ওই মেঘটা এইদিকে ভেসে এসছে। হঠাৎ করে ওই যে কাকিমা চিৎকার করতে শুরু করে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, করতে করতে মানে শাড়ি ওনার অর্ধেক খুলে যায়, মানে কোনো রকমে ওই গায়ে দিয়ে বসেছিল। উনি ওরকমভাবে
মাদুর ফাদুর ফেলে দিয়ে পান ছিটকে পড়ে রয়েছে, উনি রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। আমার বাবা হট করে সাইকেল তুলবে বলে বেরোচ্ছিলই, বৃষ্টি আসবে, মা বললো সাইকেলটাও তুলে নাও, বাবার সাইকেল আমারটা আগেই তোলা আছে বারান্দায়। বাবা বেরোতে গিয়ে বাবা দেখে ওরকম অবস্থা, ওই কাকিমা ওরকম দৌড়াচ্ছে। আমার বাবা তখন বলছে, কি হলো বৌদি, এরকম দৌড়াচ্ছেন কেন, কি কি অবস্থা আপনার, ভয় টয় পেলেন নাকি? তখন ওই কাকিমা দৌড়াতে গিয়ে আমাদের বাড়ি ঢুকে যায় ভয়তে। দাদা আমাকে বাঁচান দাদা, সে রীতিমতো কাঁপছে আর কাঁদছে। আমার মা বেরোয়, আমিও বেরোই। কি হয়েছে? বলছে, আমি কি করে বলবো, আমি কি দেখেছি, আমাকে একটু জল দাও। বারান্দার মতো পুরো শুয়ে পড়েছে, যেখানে আমাদের সাইকেল থাকে। মা জল দেয়, চোখে মুখে জল দেয়, মুখে ঠুকে জল দেয়। দেওয়ার পর বলছে, কি হয়েছে বৌদি, আপনি ভয় পেয়েছেন? আসলে কারোর সাথে না মিশলেও সবার সাথে সদ্ভাব ছিল, মানে এ না যে লোকের সাথে আমাদের খুব খারাপ পাড়ার ব্যবহার। হ্যাঁ, আমরা কথা বলতাম না, পছন্দ হতো না, দেখলে পারে হ্যাঁ ও না, হাসি, কেমন আছেন বা কেমন আছো, এরকম কথা ছিল। তখন ওই কাকিমা প্রায় 17-18 মিনিট পর বলছেন, আমি ওখানে বসেছিলাম পান নিয়ে, সবাই আসবে, সবাইকে বাড়ি থেকে আসার সময় মেঘ করেছে বলে ফোনটা আনিনি, পাছে বৃষ্টি আসলে যদি ভিজে যায়। বৌমা বলল, মা আপনি পান নিয়ে যান, আপনাদের যারা বান্ধবী আছে, বন্ধু বান্ধবী, তাদেরকে ফোন করেন, আপনি ফোন করে বলে যান পান নিয়ে আপনি ফোনটা আজকে বাড়িতে রেখে যান, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো ফোনটা বাড়িতে রেখে দিয়ে যায়, সবাইকে ফোন করে, সবাই বলে আসবো, কিন্তু মেঘের জন্য, মেঘ করেছে বৃষ্টি আসবে, আকাশ গুম গুম করছে, কেউ আসেনি, কেউ আসেনি। তো দিদিভাই বলছে, তখন ওই কাকিমা বলছে, কেউ তো আসেনি, সবাই বলেছিল আসবে, হয়তো মেঘ করেছে বলে। তুমি ঠিকই বলেছো বৌমা, আমার বাড়ি ফিরে যাওয়া দরকার ছিল। আমার বাবা তখন বলে, কি হয়েছে বলেন তো? তখন বলছে, আমি গেটের মধ্যে, গ্রিলের গেট তো, যে গেটটা তালা মারে, ঘরের গেট আর কি, ওটা তো তালা দিয়ে চলে গেছে ওরা, ওই গ্রিলের গেটের ওখানটা মাদুর পেতে গেটের মধ্যে এরকম মাথা দিয়ে, মানে বসলে হেলান দেয় ওরকম দিয়ে বসেছিল অনেকক্ষণ ধরে। বলছে, ঘরের মধ্যে কেউ নেই, ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ আছে, হাঁটা চলা করলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছিল, হাঁটা চলা করলে যেরকম শব্দ হয়। অনেকবার চুরির আওয়াজ পেয়েছে, তো পেছনে ফিরে তাকাই, দেখি গ্রিলের গেটেও তালা দেওয়া, যেটা আমি হেলান দিয়ে বসে রয়েছি, আর ঘরের ভিতরে কাঠের দুটো গেট পর পর দেখলাম সেটাও তালা দেওয়া। তা আমি ভাবলাম, দূর, কোথায় না কোথায় আওয়াজ হচ্ছে। তো উনি অনেকক্ষণ ওরমভাবে বসেছিল। বলছে, হঠাৎ করে ওনার কেউ যেন চুল ধরে পেছন দিয়ে টানে, চুল। বলছে, আমার ভুল হতেই পারে না, ওটা ওই বউটাই যে মরে গেছে, ওই বউটাই আমার চুল ধরে টেনেছে। আমার মা বলছে, হয়তো গ্রিলের মধ্যে কোনো জায়গায় বেঁধে যায় তো অনেক সময় চুল, এরকম খোপা করা বসেছিল, হয়তো চুলটা বেঁধে গেছিল। বলছে না, আর চুলটা বাঁধার মতো এরকমও গ্রিল না যে কোনো ফুল কলকা করা চুল আটকে যাবে, লম্বা 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 চার চৌকো করা, ওখানে চুল আটকানোর মতো, চুল আটকে যাওয়া আর মুঠ করে ধরে টানা আলাদা, মুঠ দিয়ে ধরে টানে। কাকিমা প্রচণ্ড ভয় পায়। আমার বাবা আমার মা গিয়ে ওই কাকিমাকে তখন ওনার ছেলে বৌমার কাছে বাড়িতে দিয়ে আসে। বলছে, ওই কাকিমা 31 দিনের মাথায় মারা যায়। ওই কাকিমা ওই যে ভয় পায়। বলছে, আমাকে অঞ্জু দিদিভাই, মানে কেউ এটা আমরা ধারণা করতে পারিনি, বুঝতে পারিনি যে এরকম হতে পারে। বলছে, যখন বাড়িতে দিয়ে আসে তারপর আমরা আর খোঁজ খবর নিইনি, দেখতেও পারিনি, কাউ খোঁজ খবর টবর নিইনি। আমরা জানি ঠিক আছে, হয়তো এদিকে আর আসে না, অন্য কোনো জায়গায় হয়তো আড্ডা টাড্ডা দেয়, বা ওনার বাড়িতেই আগে যারা আসতো ওরা পাড়ার বউরা যায়, আমাদের অত তো মাথা ব্যথা নেই, আমরা জানি না। 31 দিন পর হঠাৎ একদিন বাবা যখন বাজার দিয়ে আসছে, তখন ওই কাকিমার যে ছেলে তার সাথে দেখা হয়। তখন বলছে, কাকু শুনেছেন, মা তো চলে গেল। বলছে, মা চলে গেল? কোথায় গেছে তোমার মা? আমার বাবা বলে। তখন ওনার ছেলে বলে, কেন কাকু, জানেন না আমার মা তো সেই আপনি দিয়ে গেলেন, সেই যে আমার মা ঘরে ঢুকলো, আমার মা পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গেল, শুধু ভয় পেত।
আর ওই 31 দিন মানে 30 দিন বাঁচা থাকা 31 দিনের মাথায় ওই 30 দিন বলে রাতের বেলা চিল্লাতো, কে যেন আমার চুল টেনে ছিঁড়ে দিচ্ছে, গায়ে আঁচড় পড়তো, মানে ওনাকে না মারতো, গায়ে আঁচড় পড়তো। তা আমার বাবা তখন বলে, তোমরা কোনো তন্ত্র কি আর তন্ত্র তান্ত্রিক তান্ত্রিক আনুনি? বলছে অনেক কিছু এনেছি, অনেক কিছু করেছি। সবাই বললো হবে না, হবে না। সেই কাকিমা 31 দিনের মাথায়, 30 দিন ভোগে 31 দিনের মাথায় কাকিমা মারা যায়। একটা সামান্য ছোট্ট জিনিস সেটা দিয়ে অনেক বড় হয়ে গেল। ওই জন্য মানুষ যখন জীবিত থাকে তখন কোনো মানুষকে যদি তুমি বদনাম করো বা বলো, সে যেরকম যেভাবেই খাক না কেন, যাই করুক না কেন, সেই মানুষটা জীবিত অবস্থায় হয়তো তোমার সাথে মুখে ঝগড়া করবে, হয়তো তোমার সাথে দুটো কথা বলবে, কিছু করতে পারবে না, কিন্তু সেই মানুষটা জীবিত অবস্থায় দেখে যে আমাকে পাড়ায় কারা বদনাম করছে, কারা আমাকে নিয়ে আলোচনা করছে, কিন্তু মৃত্যুর পর তার একটা পাওয়ার আলাদা থাকে। আর এই কাকিমা যিনি মারা যান, এ ছিল ওদের মানে ওই গ্রুপের সব থেকে হেড, মাথা। কাকিমা 31 দিনের মাথায় মারা যায়। এই ছিল আজকে আমাদের ঘটনা। প্রিয় দর্শক বন্ধুরা, দুটো ঘটনা কোনটা ভালো লেগেছে, প্রিয়া বোনের আরও ঘটনাগুলো যদি তোমরা শুনতে চাও অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে ঘটনাগুলো শেয়ার করব। আরও অনেক ঘটনা আছে, তাহলে বোনের কাছ থেকে আমি কালেক্ট করব। বোনও আজকে ঘটনাটা শুনছে, আমি জানি বোন তোর মতো হয়তো আমার গুছিয়ে বলা হয়নি, কিন্তু আমি আমার মতো করে যতটা পেরেছি, যতটা বুঝেছি, আমি প্রেজেন্টেশন করেছি, তুলে ধরেছি। আজকে আমি কমেন্ট পড়বো না। হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে, দেখছো আমি মাঝে মাঝে কাট করছি, ঘাম মুচ্ছি। আমার অ্যাকচুয়ালি শরীরটা কদিন ধরে ভালো নেই, তোমরা জানো, তবুও ভালো থাকতে হবে, কাজ করতে হবে, ভালো আছি। বড় মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো থেকো। জয় বড় মায়ের জয়। এখনের মতো আসছি, শুভরাত্রি, টাটা।